তাকতে রেখেটে পুকুরে প্যাকাটে ঘুগুলে ঝিনুকে যা, ঘুগুলে ঝিনুকে যা, ঘুগুলে ঝিনুকে যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। হ্যাঁ, পাতাল ঘরের সেই গান। পাতালঘর ছবি নিয়ে সবারই খুব ইচ্ছে যে সে ব্যাপারে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো পাতালঘর ছবিটা শুটিং করারও আগে একটা ছোট্ট গল্প আছে। কলকাতার মিন্টু পার্কের কাছে একটা অফিস ছিল, যে অফিসটার নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। অর্জুন গৌরী সারিয়া এবং সেইভাবে বললে দাদু বলতে হয়, আসলে অভিজিৎ গুহ, এনারা দুজনে ছিলেন এই এবং তার স্ত্রী আর কি, অর্জুন গৌরী সারিয়ার স্ত্রী, এনারা তিনজনে ছিলেন এটার পার্টনার। তো তিনজনে মিলে এই কোম্পানিটাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপনের কাজ করতেন এবং আরো ফিল্ম টিম করার পরিকল্পনায় ছিলেন। তো একটা বিজ্ঞাপনের কথা হলো হরলিক্সের, এবং সেই বিজ্ঞাপনটা করার জন্য অনেকেই ছিল যারা সেখানটাতে আর কি একটা অডিশনের জন্য অংশগ্রহণ করেছিল। তা আমার গিন্নি বললো, যাও তুমি যাও, আমি কিছুতেই যেতে রাজি নই। হ্যাঁ, আমি বললাম যে অতজন ইয়ে রয়েছে, অডিশন দিচ্ছে, আমার আর গিয়ে হবে না, বেকার শুধু শুধু যাবো না। তো বারবার করে আমাকে, যেহেতু একটা ভালো ব্র্যান্ড, সেহেতু বারবার করে বলছিল তুমি যাও, নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে করে আমার ঘেঁতমি দেখে ফাইনালি আমাকে বললো, তখন আমার গাড়ি ছিল না, আমাকে একটা ট্যাক্সি ফেয়ার দিল, দিয়ে বললো যে আমি ট্যাক্সি ফেয়ার দিচ্ছি, যাও তুমি যাও। অগত্যা তাঁর ঠেলাতে চলে গেলাম ব্ল্যাক ম্যাজিকে, এবং সেখানে আমার বেশ কিছু চেনা বন্ধুদের দেখলাম যারা সমস্ত অডিশন দিতে এসছেন। চন্দন সেনকে পেয়েছিলাম, শান্তিলাল মুখার্জিকে পেয়েছিলাম, বোধহয় আরো অনেকেই পেয়েছিলাম, সবাইকে মনে পড়ছে না কিন্তু। তো তারপরে তো সেখানে আমি আমার অডিশনটা দিলাম এবং সন্ধ্যের মধ্যেই কিন্তু ওরা আমাকে জানিয়ে দিল ইউ আর সিলেক্টেড। তো যাই হোক, সেটা করতে হবে। তো অভিজিৎ গুহ অর্থাৎ ডিরেক্টর, তিনি আমাকে এই কাজটাতে নিলেন এবং নেওয়ার পরে আমাকে বুঝিয়ে তার কিছুদিন বাদেই আমাদের শুটিংটা হলো, ওই হরলিক্সের বিজ্ঞাপনের শুটিংটা হলো। এবার বললো যে তোমাকে নিয়ে আমার খুব একটা বড় পরিকল্পনা আছে। এটা শুধু জাস্ট তখন আমাকে বলেছিল, কিন্তু তার বাইরে আর কিছু খুলে বলেনি। তার কিছুদিন বাদে আমাকে আমাকে ডেকে পাঠালো অভিজিৎ গুহ। তো অভিজিৎ গুহ ডেকে পাঠানোর পর আমাকে বলল, তুমি কি পাতাল ঘর পড়েছো, শীর্ষেন্দু বাবুর পাতাল ঘর গল্পটা? আমি বললাম না, পড়িনি। বললো আমরা সেটাকে ফিল্মটাইজ করছি। তো এখন দাদুর কথা বলার স্টাইলটা ঠিক যেন পৃথিবীর সব সমস্যা ওনার মাথায় এসে পড়েছে, এরকম একটা ভাব নিয়ে করতেন। সেইটাকে নিয়ে আমরা এখন চিন্তা করেছি একটা ছবি করব। কি হবে তা বলতে পারছি না। ওনার আবার নাটকের দল, ডাকাতের দল, এই সমস্ত নানান রকম রয়েছে, বিভিন্ন ধরনের চরিত্র। আমি সত্যি কথা বলতে এই কলকাতার আর্টিস্টদের কাউকে আমি সেরকম ভাবে চিনি না। তো তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? হ্যাঁ, আমার তো প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে নাও তুমি। এবার ওনারা একটা একটা করে ক্যারেক্টার বলছেন, আমি সেই ক্যারেক্টারে যাকে সুটেবল বলে মনে হচ্ছে আমি তাকে বলছি। আমার ক্যারেক্টারটাতে ওনারা শুভাশিস দাকে ডেকেছিলেন। শুভাশিস দা গেছিলেন এবং যাওয়া টাওয়ার পরে তখন শুভাশিস দাকে গল্পটা শুনিয়েছেন। গল্পটা শোনার পরে ওনারা বললেন যে আপনাকে এই ক্যারেক্টারটার জন্য সিলেক্ট করছি। কিন্তু শুভাশিস দা বললেন না, আমি যে চরিত্র, মানে আমাকে যে চরিত্রটা অফার দেওয়া হয়েছিল শুভদ্দি রায়, সেই ক্যারেক্টার ছাড়া আমি অন্য কোনো ক্যারেক্টার করব না। যদি ওটা দেন তাহলে পরে ঠিক বলেন, না এটা তো আমরা করাজের জন্য ভেবেছি, আপনি অন্য কোনো ক্যারেক্টারের জন্য আপনাকে আমি যদি বলেন আপনাকে দেওয়া যাবে। তো উনি কিন্তু রাজি হলেন না। ও বললো তাহলে স্যার এই ছবিটা থাক, অন্য ছবিতে আপনাকে ব্যবস্থা করা যাবে। সৌমিত্র বাবুকে একটা চরিত্র দেওয়া হয়েছিল, আপনারা তো সবাই জানেন যারা দেখেছেন। এবার আমি অনেক জনের সঙ্গে পরিচয় করিয়েছি, যেমন ভোলা তামাং,
তারপর আমার গুরু রমাপ্রসাদ বণিক, এবং একজন ভায়োলিনিস্ট ছিলেন আপনারা জানেন, যিনি ভায়োলিন সবসময় বাজাচ্ছিলেন যে কোনো ভূমিকায়, বা অন্যান্য সময় সবসময় সাথে সাথে ছিলেন। সেই তাদের মধ্যে সোমনাথ বড়াল বলে যিনি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের দলের অযান্ত্রিক নাট্য সংস্থার কর্ণধার। তাকে সিলেক্ট করা হয়েছিল। ওই দলেই অভিনয় করে আমার প্রিয়তম একটি বন্ধু, তার নাম রতন সরখেল। একটা নাইফ থ্রো করছিল যে ছেলেটি, এবং খুব শার্প টাইপের মুখ ছিল ওই ক্যারেক্টারটি। রাজেশ শর্মার সঙ্গে তো ওরাও আলাপ করেছিল, আমিও আলাপ করেই দিলাম। এইরকম ভাবে অনেককে নিয়ে, এবং তার মধ্যে একটি ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, এটা হচ্ছে আপনারা জানতে পারবেন, যিনি সবচেয়ে বৃদ্ধতম মানুষ ছিলেন, যে সেই বৃদ্ধতম মানুষ হচ্ছে চিন্ময় দস্তিদার, যিনি হচ্ছেন জোছন দস্তিদারের দাদা। তিনি অভিনয় করেছিলেন ওই দলের মধ্যে, মানে ইস্ট যে সমস্ত টিম ছিল তার মধ্যে। তো আমরা সবাই মিলে একসঙ্গে তৈরি হলাম, একে একে সবাইকে ক্যারেক্টারগুলোকে রেডি করা হলো। বীরভূমে শুটিং হবে, সেটা হচ্ছে অবিনাশপুরে। এই অবিনাশপুর একটা অপূর্ব সুন্দর একটা গ্রাম, সে গ্রামের মধ্যে একটা দারুণ সুন্দর রাজবাড়ি রয়েছে, এবং সেই রাজবাড়িটা বেশ মানে একটু আধ ভাঙা, আবার কিছুটা ঠিক আছে, এরকম একটা বাড়ি। তো সেই বাড়িতে শুটিং হবে, মূল আউটডোরটা। এছাড়া নদীর ধার, হ্যান ত্যান এগুলো সমস্ত রয়েছে। কলকাতার কিছু অংশ রয়েছে। তো কলকাতার নর্থের বাড়ি ঠিক করা হয়েছিল, যেখানটাতে অসম্ভব সুন্দর একটি ক্যারেক্টার করেছিলেন সুনীল দা। সুনীল দা করেছিলেন। যাই হোক, আমাকে পরিষ্কার করে দাদু বলেছিল যে দেখো, আমাদের টেকনিক্যাল খরচা অনেক, তাই আমি তোমাকে কিন্তু সেরকম ভাবে বেশি পেমেন্ট দিতে পারবো না। চরিত্রটা খুবই ভালো, একটু আমাদের জন্য এইটা তুমি কনসিডার করো। কনসিডার করা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না, কারণ কথা হচ্ছে এত ভালো একটা চরিত্র পাওয়া গেছে, আমি মানতে বাধ্য। এবং সত্যি কথাই টেকনিক্যাল খরচার বহরটা বুঝতে পারলাম, কারণ এই প্রথম বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরের ওই যন্ত্রটা, সেইটাকে দেখানো, সেই ঘরে কনফারেন্স, এটা মানে করা গেছে কতখানি বলে কয়ে পারমিশন নিয়ে, বিড়লার সমস্ত কিছু, সেটা ওরা সম্ভব করেছিল। যাই হোক, পাতাল ঘরের শুটিং শুরুর দিন থেকে বলি, আমরা যখন বোলপুরে পৌঁছলাম, বোলপুরে গিয়ে সেখানে ওই যেখানে তখন গাড়ি স্ট্যান্ড থাকতো, তো সেই গাড়ি স্ট্যান্ডে গাড়িগুলো সব পরপর দাঁড়িয়ে থাকতো, অ্যাম্বাসাডার, সাদা অ্যাম্বাসাডার গাড়ি। সেখানে কার্তিক সেট বলে একটি ছেলে, তাকে ধরা হলো, দিয়ে বললো ভাই এই গাড়ি ভাড়া পাওয়া যাবে না, এখানে বলুন গাড়ি ভাড়া কোথায় যাবেন বলুন। ওখান থেকে আর কি সবাই আর কি এই বক্রেশ্বর বা কাছাকাছি যে সমস্ত জায়গা ঘোরা যায় সেখানে লোকে যেতেন। তো তখন বললো না, আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট সিনেমার কাজ করতে এসেছি, তার জন্য আমাদের কয়েকটা গাড়ি দরকার। না, কটা গাড়ি লাগবে বলুন? মানে 5-6টা গাড়ি লাগবে। সেই কার্তিক সেট ব্যবস্থা করে সমস্ত গাড়িগুলো আয়োজন করে ফেললেন। যে কার্তিক সেট এখন কিন্তু আর সেই কার্তিক সেট নেই, তিনি কিন্তু এখন দ্য কার্তিক সেট হয়ে গেছেন, মানে এখন আর ইজ এ বিগ শট। আমরা ফিল্মের জন্য যখন কোনো প্রয়োজন হয় বোলপুর অঞ্চলে, তখন তিনি হচ্ছেন দ্য শুট অর্গানাইজার, এবং তার এখন রমরমা বাজার আর কি। তো সেই কার্তিক শেঠ তখন আমাদের গাড়িগুলি ব্যবস্থা করে দিলেন। শ্যামবাটির কাছে শান্তিনিকেতন লজ বোধহয় এরকম কিছু নাম হবে, একটি মিডিওকার একটা হোটেলে আমাদেরকে আমরা সবাই মিলে উঠলাম, এবং সেখান থেকে আমরা শুটিং শুরু করলাম। এই শুটিংয়ের বেশ কিছু মজার মজার ঘটনা আছে, সেগুলো তো বলবই। এক তো আমাদের প্রত্যেক দিন শুটিংয়ের শেষে চূড়ান্ততম ক্লান্তি থাকা সত্ত্বেও সবাই মিলে বসে একটু গল্প আড্ডা করা, আর বিশেষ করে আমি আমার গুরুকে যেহেতু পেয়েছিলাম, রমাপ্রসাদ বণিক, তাকে নিয়ে মানে আমরা, তিনি একটি মধ্যমণি ছিলেন আর কি, তো তার সঙ্গে জমিয়ে আড্ডা ফাড্ডা হতো এবং তারপরে আমরা শুটিং শুরু করে দিলাম।
একটা গান নিশ্চয়ই আপনারা জানেন যে গানটা সম্ভবত ছবিতে রাখার পরিকল্পনা করা সত্ত্বেও কিন্তু রাখা যায়নি। সে গানটা আপনারা দেখতে পাননি, কিন্তু সে গানটাই দিয়েই কিন্তু প্রথম দিন শুটিং শুরু হয়েছিল। যে আমরা যেদিন প্রথম ইয়েতে নিশ্চিন্দিপুরে এসে পৌঁছই বাস স্ট্যান্ডে, সেখানে সবাই মিলে তখন নানান রকম ভূত চাই, কেমন ভূত নেবেন, কি ভূত নেবেন, অমুক তসুক হ্যান এই সমস্ত শুনছি। আসল কথা, বহু লোক ওই যে বাড়িটা পাতালগড় সেখানটার ব্যাপারে বারবার খোঁজ করছে এবং তারা প্রত্যেকেই বলছে যে এখানে আমরা একটু ভূত নিয়ে রিসার্চ করব, সেই জন্য বাড়িটার ভাড়া চাইছি। যারা আর কি জানতে পেরেছে যে এইখানেই কোথাও একটা গুপ্তধনটা আছে, তাদের খোলার ক্ষমতা নেই, কিন্তু লোকে বারবার করে আসছে বলেই এবার তখন কিছু এজেন্টস পাশাপাশি জোগাড় হয়ে গেছে, যারা নাকি ভূতের বাড়ি চিনিয়ে দেবেন আর কি। সেই কারণে তারা বাস স্ট্যান্ডে এসে হাজির হয়েছে এবং সবাই মিলে আমাদেরকে নিয়ে টানাটানি করছেন যে আসুন আমি দেখিয়ে দেবো আপনাকে ভূতের বাড়ি, একদম পাক্কা মামদো পাবেন, দারুণ দারুণ ব্রহ্মদৈত্য খুঁজে পাবেন অমুক তসুক। এবং সেখানে একটি গান ছিল, এত করে ডাকি তবু কেন শুনছন্নি, এ বাড়িতে পাবে তুমি খাঁটি শাক চুন্নি, খাঁটি শাক চুন্নি। এবার একজন বলছে এই যে কি চাই, পেতনি মামদো না বেম্বদত্তি, এরকম একটা গান ছিল। সে গানটা চন্দন সেন মেনলি গানটা করেছিলেন, কিন্তু তার এত পরিশ্রম এবং মানে এত সারাটা দিন ধরে খেটে সেই গান শুট করার পর অবশেষে আমিও ছিলাম তার মধ্যে, অবশেষে গানটি বাদ হয়ে গেল। আর কেতু মানে আমার সঙ্গে যে আমার ভাইপো ছিল কেতু, সে হচ্ছে আমাদের তরুণ কুমার অর্থাৎ উত্তম কুমারের ভাই তরুণ কুমার, তার নাতি। এবং সে আমার সঙ্গে এমন একাত্ম হয়ে গেছিল, ভালো নাম সৌরভ, তো তাকে নিয়ে আমার মানে রাত দিন ওঠা বসা সব কিছু ছিল। আর একজনের সঙ্গে আমার ওঠা বসা আমায় থাকতে বাধ্য করেছিল আমাদের ডিরেক্টর, সেটা হচ্ছে চিন্ময় বাবু, চিন্ময় দস্তিদার। তার যখন কোনো ডায়লগ থাকতো উনি পজিটিভলি সেটি ভুলে যেতেন, বয়সজনিত কারণে, বয়স ছিল যথেষ্ট বয়স ওনার, এবং সেই বয়সে ওনার পক্ষে সম্ভব ছিল না ডায়লগগুলো মুখস্থ করা। তা আমাকে দাদু দায়িত্ব দিয়েছিল যে তুমি কিন্তু ডায়লগগুলো মুখস্থ করিয়ে দিও। আমি বৌদ্ধায়ন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তাকে আমি কেবল দেখিয়ে দিতাম, বলছে বৌদ্ধায়ন তুমি একটু মুখস্থ করাও, বৌদ্ধ বলে ওটা তোমার দায়িত্ব, তোমাকে বলেছে তুমি করাও। এমনি করে দুজনের মধ্যে এই কথাই হতো। আর চিন্ময় বাবুকে তখন যখন সিন আরম্ভ হতো, সিন আরম্ভর আগে আমি ওনাকে আস্তে 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 গল্পটুকু বলতাম, গল্পটুকু বোঝাতাম, বোঝার পর ওনার ডায়লগটা বলতাম, বলার পরে উনি বললেন আচ্ছা বুঝতে পেরেছি, বলার পর উনি আবার ওনাকে আবার বলতাম, আবার ওনার স্ত্রী সঙ্গে গিয়েছিলেন এবং তাকে আস্তে আস্তে পুরোটা অনেক কষ্ট করে বোঝানোর পর ফাইনালি উনি শটের সময় কিন্তু মোটামুটি ঠিকঠাক ভাবে করে দিতেন। এই ও একজনকে আমাকে মানে তোলানোর দায়িত্ব ছিল আর কি, সেটা সেটা আমি করতাম। আর আমার সঙ্গে কেতর তো জমেই গিয়েছিল বেশ ভালোই রকম। তো প্রথম দিন ওই শুটিং করতে গিয়ে প্রথম শুটিংটাই পুরোপুরি বানচাল হয়ে গেল। এত লোক ভিড় করেছিল যে ওখান থেকে উঠে এসে এই বোলপুর ঢোকার মুখে যে একটা মন্দির চত্বর আছে আপনারা দেখেছেন, ওই মন্দির চত্বরটা তখন কিন্তু এত মানে এত সুন্দর ছিল না, তখন একটু ভাঙাচোরা ওরকম টরকম ছিল। এখন ইদানিংকালে আস্তে আস্তে ঝকঝকে চকচকে হয়েছে। সেইখানটাতে ওই মন্দির চত্বরটাতে শুটিংটা হয়েছিল এবং সেখানে চন্দনকে সেই গাছের মগ ডালে চড়তে হয়েছিল। আর চন্দন সত্যি কথা বলতে একটু ওর ভার্টিগো আছে, প্রচন্ড ভয় পেয়ে গেছিল, মানে নামতে পারবে কিনা বা ইত্যাদি। যাই হোক মই দিয়ে ওকে চড়ানো হয়েছিল এবং তারপর ফাইনালি অনেক কষ্টে নেমে এসেছিল, ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিল চন্দন বেচারার, এত পরিশ্রম সম্পূর্ণ বাদ হয়ে গেল গানটা। যাই হোক, এবারে আমরা যখন শুটিং করছি, শুটিং করার মধ্যে একটা গান ছিল, যে গানটা অপয়ার গান, তুমি কাশি যেতে পারো গয়া, পাবে না এমন অপয়া। এই গানটায় একটা সিকোয়েন্স আছে যেখানটায় সবাই চোখ বেঁধে বেঁধে চলে যাচ্ছে যাতে কিনা অপয়াকে দেখতে না হয়।
তো অপয়াকে দেখতে না হয় ব্যাপারটা করার জন্য একটা সিকোয়েন্স ছিল, যেটা হচ্ছে যে গরুও কিন্তু তার চোখ বাঁধা, এবং গরু চালাচ্ছে যে গাড়োয়ান তারও চোখ বাঁধা, গরুর গাড়িটা আস্তে 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 পেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে শট। তো ক্যামেরায় তো যিনি ছিলেন তিনি একজন নমস্য ক্যামেরাম্যান, তার মানে তাকে মানে আমাদের অন্তত বাংলার তরফ থেকে আমরা তাকে মানে ঈশ্বর স্থানে রাখি। অসম্ভব একজন হাই পোটেনশিয়াল একজন ডিওপি অভিক, এবং তার যে কি বলবো যে অ্যাসিস্ট্যান্ট, সে একটা শট নেবে বলে একটা ক্রেনের ওপরে ছিল, এবং গরু গাড়িটা আস্তে করে পাস করে যাবে। গরু তো কিছুতে যায় না, তার চোখ বাঁধা থাকলে সে যাবে কোত্থেকে? এবার সেই শটটা নেওয়ার কি চব্য, কি ঝামেলা। অবশেষে গাড়োয়ানকে বলা হলো, শোনো তুমি চোখ বেঁধে তুমি একটা কাজ করো, তুমি লিড করে গরুকে আস্তে 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 ওখান দিয়ে পাস করাও, তাহলে পরে গরু যাবে। এ শট বোধহয় কম করে 10 বার হওয়ার পর ফাইনালি হাতে করে ধরে 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 গাড়িটাকে টানতে 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 গাড়োয়ান নিয়ে চলে যায়, চোখ বাঁধা গরুরও এবং যে নিয়ে যাচ্ছে তারও। এইরকম শটটা তখনই করা সম্ভব হয়েছিল। এবার হ্যাঁ, একটা বেশ মজার গল্পর ঘটনা বলি এই অপয়া প্রসঙ্গে যখন এসেছি সেই প্রসঙ্গে। বাই দ্য ওয়ে, এই যে অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, তিনিও কিন্তু একজন অত্যন্ত নামকরা একজন ডিওপি। তার নাম হচ্ছে শৌমিক হালদার। তো শৌমিক হালদার ওনার মানে আমার এটা অবশ্য জানা ছিল না, পরে জানতে পেরেছিলাম। দাদুর অ্যাসিস্ট্যান্ট দুজন ছিলেন, মূলত দুজন আর কি, একজন বৌদ্ধায়ন, একজন সুদীপা বলে একটি মেয়ে। তো তাকে আমি জাপানি ডল বলতাম। মানে এত মিষ্টি সুইট দেখতে মেয়েটা, এবং ছোট্ট খাট্ট, কিন্তু ছোট্ট খাট্ট বলে সে কিন্তু খুব মানে মানে আদুরে তাদুরে ছিল না, কিন্তু প্রচন্ড পরিশ্রমী ছিল। তো সুদীপার সঙ্গে যে শ্রমিকের প্রেম চলছে সেটা বুঝতে পারিনি, পরে জানতে পেরেছিলাম। তো তারা এখন স্বামী স্ত্রী। তো সেই শ্রমিক হালদার সে ছিল। তো সুদীপা আমাদের ইউনিটের মধ্যে প্রচন্ড একজন মানে কি বলবো মানে হাই পোটেনশিয়াল মহিলা ছিলেন, যিনি সমস্ত কাজকর্ম আমাদের অ্যাসিস্ট্যান্টের কাজকর্মগুলো সমস্ত কিছু করছিলেন। সব দিকে তার নজর ছিল, কি মেকআপে কি কস্টিউমে কি সমস্ত দিকে তার নজর ছিল। সি ইজ এক্সট্রা অর্ডিনারি। এবার আমাদের যখন শুটিং চলছে, তো আমাদের শুটিং চলতে চলতে হঠাৎ প্ল্যান হলো যে অমুক দিন থেকে অপয়া জয়েন করছে আমাদের এই ছবিতে। তো তার আগে মনুদা, অর্থাৎ মনু মুখার্জি যিনি অভিনয় করছিলেন এই চরিত্রে, মনুদা তার আগে অঞ্জন চৌধুরীর একটি ছবিতে বোলপুরে এসেছিলেন শুটিং করতে, সেখানে ওনার 2 দিন শুটিং ছিল। সেই শুটিং থেকে উনি এসে আমাদের শুটিংয়ে জয়েন করবেন। তো উনি যে বোলপুরে এসছেন এ খবরটা আমরা পেয়েছি। তার এফেক্ট শুনুন কি হলো তাতে। সবাই বলল যে অপয়া কিন্তু এসে গেছে। কোথায় এসে গেছে? বোলপুরে এসে গেছে। শুরু হলো কি কি, প্রথম হচ্ছে সুদীপার 3.5 জ্বর এসে গেল, ধুম জ্বর গায়ে, মানে এমন অসুস্থ হয়ে পড়লো যে মানে তাকে মানে কি করবো, মানে তাকে রিপ্লেস করা হবে না তাকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হবে না কি হবে, সেটা নিয়ে সবার চিন্তা হয়ে গেল। আচ্ছা, সুদীপার পরের গল্প হচ্ছে, সেদিন আমরা প্রত্যেক দিন বোলপুর থেকে প্রায় 3:45-4টের সময় বেরোতাম শুটিং এর জন্য, যাতে দিনটা কোনোভাবে নষ্ট না হয়। তো এই যে যাওয়া হতো, এই যাওয়ার পথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেল। এবার আমরা শুটিং করতে গেলাম, শুটিং চলছে, গিয়ে সেদিন ওখানে শুটিং করছি, করতে করতে বিকেলের দিকে, যেখানে কিনা যে কোনো ভূমিকায় গানটা শুরু হবে তার আগের অংশটুকু শুটিং চলছে, শুটিং চলতে চলতে হঠাৎ অভিক বলল ক্যামেরায় ব্লার আসতে আরম্ভ করলো। বললো ক্যামেরায় ব্লার আসছে, অর্থাৎ ঘষটা 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 মতন ছবিগুলো সমস্ত আসছে। তো ওখান থেকে খানিকটা ফিল্ম কেটে নিয়ে সেটা ওইখানেই একটা ল্যাবরেটরিতে ইয়ে করতে দেওয়া হলো, ডেভেলপ করতে দেওয়া হলো। ডেভেলপ করে দেখা গেল যে হ্যাঁ, যেটা ভাবা হয়েছে সেটাই। অতএব কি হবে, ক্যামেরা খারাপ, সেই ক্যামেরা তো দুম করে চাইলেই যেখানে সেখানে পাওয়া যাবে না। অতএব সেই ক্যামেরা জোগাড় করতে হলে এবারে বম্বের থেকে সেই ক্যামেরা আনতে হবে। তাহলে ইউনিট কি করবে? ততদিন চুপচাপ বসে থাকতে হবে।
তখন ওখান থেকে ফোন করে বম্বেতে জানানো হলো যে আপনাদের ক্যামেরা এই প্রবলেম করছে। ওনারা তখন বললেন তাহলে আমরা একটা ক্যামেরা আবার রিপ্লেস করে দিচ্ছি। ওনারা ওখান থেকে ফ্লাইটে ক্যামেরা নিয়ে আসলেন, আর এরা এখান থেকে গাড়ি করে সেই ক্যামেরা নিয়ে গেল। নিয়ে গিয়ে সেটা এয়ারপোর্টে এক্সচেঞ্জ হলো, ততক্ষণ ইউনিট কিন্তু বসে আছে। এবার সেই ক্যামেরা ফিরে আসলো, আসার পরে আবার শুটিং শুরু হলো। মনু মুখার্জি এখনো জয়েন করেননি, অপয়া জয়েন করার আগেই এত সব ঘটনা। এবার জয়েন করলে না জানি কি কি হয়। আমরা গিয়ে মনুদাকে, মনুদা তুমি তো এখনো জয়েনই করলে না, তার আগে এই ঘটনা হয়ে গেছে। সুদীপার 3 জ্বর, ওদিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, তার মধ্যে ক্যামেরায় ব্লাড আসছে, কি গো? মনুদা হেসেই অস্থির। যাই হোক, মনুদা আসার পর যা দারুণ শুটিং শুরু হলো মনুদাকে নিয়ে। প্রথমে তো সেই গান, তুমি কাশি যেতে পারো গয়া, পাবে না এমন পয়া, দারুণ পাঠ করেছেন। এবং আমার নিজস্ব বক্তব্য হচ্ছে, যত ছবিতে আমি মনুদার অভিনয় দেখেছি তার মধ্যে দ্য বেস্ট হচ্ছে মনু মুখোপাধ্যায়ের এই অপয়ার চরিত্র, গোবিন্দ অপয়া। এবং ওনার একটা 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 অয়েল পেন্টিং আঁকা হয়েছিল, যে অয়েল পেন্টিংটা মনুদা বসে আছেন একটা ইয়ের মধ্যে, সেখানে একটা সিংহাসনে, চেয়ারে, সেই ছবিটা অয়েল পেন্টিং করা হয়েছিল। চমৎকার অয়েল পেন্টিংটা। আমি মনুদাকে বলেছিলাম এই কাজটা শেষ হলে পজিটিভলি এটা তুমি তোমার কাছে নিয়ে গিয়ে রেখে দেও, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ফর ইউ। যাই হোক, এবার আমি আসি যে এই গল্পটাতে, এটা একটা অন্য গল্প। সেটা হচ্ছে, আমি যখন শুটিং করছিলাম সেই শুটিং এর মধ্যে নানান রকম মানুষজনের সম্পর্কে কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে। আমাদের যিনি ছিলেন ডাকাত সর্দার, হ্যাঁ, তাকে সবাই চেনেন। তিনি উত্তমবাবুর সঙ্গে কত ছবিতে অভিনয় করেছেন, হ্যাঁ, এবং তাকে মানে সবাই এত সম্মান করতেন, এবং এত সুন্দর স্বাস্থ্য তার। শম্ভু ভট্টাচার্য, তার ওই পেশিবহুল শরীর, এবং উনি ডাকাতের চরিত্র করছেন। তো ওনাকে বলা হলো যে মাঘ মাসের শীত, বীরভূমে আপনারা আশা করি বুঝতে পারছেন কি প্রবল ঠান্ডা। সেই প্রবল ঠান্ডার মধ্যে ওনাকে খালি গায়ে থাকতে হবে, তেল টেল মেখে, ডাকাতের ক্যারেক্টার তো, ডাকাতের চরিত্র করবেন। তো ওই ঠান্ডার মধ্যে পাঠ করার ব্যাপারে প্রত্যেকে কাঁপছে, কম বয়সী যারা তারা সবাই কাঁপছে, মানে চাদর মুড়ি দিয়ে ঠান্ডায় শীতে, বাবারে মারে কি ঠান্ডা রে, এই করছে। আবার যখন শর্ট হচ্ছে তখন কোনো রকমের টুপি চাদর ফাদর সমস্ত খুলে দিয়ে আবার তারা খালি গায়ে শর্ট দিয়ে আবার। অবাক করে দিলেন শম্ভু ভট্টাচার্য যে সারাটা রাত উনি কিচ্ছু, একটা সুতো পর্যন্ত গায়ে ওনার ছিল না, ওই ধুতি আর গামছা পরে আর খালি গায়ে উনি বসে আছেন। যখন শর্ট হচ্ছে গিয়ে শর্ট দিচ্ছেন, আবার এসে বসে যাচ্ছেন, একটা একটা সুতো উনি গায়ে নেননি। শম্ভু ভট্টাচার্য এরকম অসাধারণ একজন শিল্পী, যে ডিরেক্টর যেটা চেয়েছেন তার থেকে উনি সরবেন না। অসম্ভব ভালো চরিত্র করেছিলেন, ছোট যাই হোক যেমনই হোক, কিন্তু চরিত্রটি জমিয়ে করে দিয়েছিলেন। দাদু একটা অদ্ভুত অভ্যেস ছিল, শুটিং এ যখন উনি মনিটর দেখতেন, তো মনিটর দেখার স্টাইলটা বড় অদ্ভুত রকম। মনিটরে মানে উনি যখন দেখতেন যে মনিটরে কোনো একটা শট হচ্ছে, শটটা দেখার সময় না, এটা না হলো না, আর একটা করতে হবে, কেমন যেন হয়ে গেল। আবার তখন আবার টেক হচ্ছে, কিন্তু আবার সেই টেক হলে কাট, খুব ভালো, চলো আমরা পরের শটে যাই, এরকম টাইপের রিয়াকশন ছিল। কথা কিন্তু ওই রকমই, সব সময় যেন পৃথিবীর বোঝা মাথায় এসে পড়েছে। সম্ভবত ওই জন্যই সবাই ওনাকে দাদু বলতো। তো দাদু ইজ এ ভেরি সুইট পার্সন, খুব ভালো। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো যে এমন একজন অসাধারণ ডিরেক্টর, আপনারা খেয়াল করে দেখুন, এর পরে আর কোনো ছবি পাননি। কিন্তু আমাদের সমস্ত প্রডিউসার এবং হাউসরা সব সময় খুঁজে বেড়াচ্ছে কোথায় ভালো ডিরেক্টর, একটা ভালো ডিরেক্টর পাই না, যিনি নাকি সময়ের আগে
এগিয়ে একটা ছবি করে দিয়ে গেছেন পাতাল ঘর, এরকম একজন ডিরেক্টর থাকতে তাকে অভিমান করে এইখান থেকে কোম্পানি তুলে নিয়ে বম্বেতে চলে যেতে হয়েছে। এবং এখনো অবধি তিনি ওই একটি ছবিতে ডিরেকশন দিয়েছেন। তারপর একটা ছোট্ট শর্ট ফিল্ম করেছিলেন আমাকে এখানে কলকাতায় এসে, সেটা জাস্ট একদিনের আমি একটা চরিত্র করেছিলাম। ছবিটি ভারী চমৎকার হয়েছিল, কিন্তু সেটা কোনো রকমে করা হয়েছিল, কিন্তু বড় ছবি আর কেউ কোনো দেয়নি। তো যাই হোক, এটা আমাদের কি বলবো, আমাদের ইন্ডাস্ট্রির একটা দুর্ভাগ্য যে এমন সুন্দর ডিরেক্টর থাকা সত্ত্বেও আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় ডিরেক্টর, কোথায় ডিরেক্টর। তো ডিরেকশন দেওয়ার সময় দাদুর নানান রকম চেষ্টা প্রচেষ্টা এবং ডিওপির নানান রকম খেলা শুটিংয়ের, সে যে কত রকমভাবে উনি শুটিং করেছিলেন সে দেখার মতন। সে সমস্ত দর্শনীয় বিষয়ে এক একটা এবং শিক্ষণীয় বিষয় আমাদের জন্য তখন সেটাই ছিল। এই গান যখন রেকর্ড করতে গিয়েছিলাম যে কোনো ভূমিকায়, যেদিন রেকর্ড করতে গিয়েছি সেদিন কিন্তু সত্যি কথা বলতে এই গানটার পার্টিকুলারলি মানে কোনো সুর টুর কিছুই ঠিক ছিল না। তো দেবজ্যোতি মিশ্র তিনি ছিলেন মিউজিক ডিরেক্টর, এবং দেবজ্যোতি মিশ্র আমাকে বলল এই একটা গান করতে হবে, বুঝতে পারলি এটা কি কীর্তন অঙ্গে করবো না কি করব, একটু মাথায় করে নি দাঁড়া। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। তো আমি এই তো গান, এই কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই, এই করতে করতে আস্তে আস্তে সুরটা ফর্ম করলো। তো তখন আমার অ্যাডিশন ছিল যে দাদা তাহলে পরে এই শুরুতে আমাদের দেশের বাড়িতে ঢাক হয় না, ঢাকের তাল হয়, তো তাকতে রেখে আমাদের ঢাক হয় না, ঢাকের একটা মানে তাল হয়, তো ঢাকের তালের মানে যে রিদম থাকে আর কি, সেটা হচ্ছে তাকতে রেখেটে পুকুরে প্যাকাটি ঘুগুলে ঝিনুকে ঝা, তাকতে রেখেটে পুকুরে প্যাকাটি ঘুগুলে ঝিনুকে ঝা, ঘুগুলে ঝিনুকে ঝা, ঘুগুলে ঝিনুকে, যে কোন যদি এরম ভাবে ঢোকা যায় তাহলে কেমন হয়। সঙ্গে সঙ্গে দেবজ্যোতিদা সেটা লুফে নিয়েছিলেন, এবং তারপরে অনেকগুলো গানেই আমাকে অস্তর অস্তর গানটাতে আমাকে পেছনে ভয়েস দিতে হয়েছে। যে কোনো ভূমিকায় তো আমার নিজেরই গাওয়া গান। আর তাছাড়া ওই গানটা, যে গানটা বাদ হয়ে গেল, এত করে ডাকি তবু কেন শুনছন্নি, এবারেতে পাবে তুমি খাঁটি শাকচুন্নি, এই গানটা, এই গানটাতেও আমাকে ভোকাল দিতে হয়েছিল, গলা দিতে হয়েছিল, এবং নানান রকম ভয়েস সেখানে অ্যাপ্লাই করতে হয়েছিল। হই হই রই রই করে শুটিংটা আমরা করেছি এখানে দারুণভাবে, এবং সেটা সত্যি কথাই একটা খুব ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, এবং আমার অভিনয় জীবনে এটা কিন্তু একটা মাইলস্টোন। এবং এটাও বলতে হবে যে এত বড় চরিত্র আমাকে কেউ তখন পর্যন্ত আর দেননি। ছবি করেছি তার আগে বেশ কিছু, কিন্তু এরকম বড় একটা ক্যারেক্টারে আমাকে অফার কিন্তু কেউ দেননি। তো আমি সেই চরিত্রটা অভিনয় করেছিলাম। কাঞ্চন মল্লিককে আপনারা দেখেছেন, তখন কত বয়স কম, তো কাঞ্চনকে আমি নিয়ে এসেছিলাম ওইখানে একটা চরিত্র করার জন্য, ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম দাদুদের সঙ্গে, তো করেছিলেন। এখানে একটা দারুণ ঘটনা হয়েছিল, যেটা হচ্ছে একটা গাড়ি নিয়ে। সে গাড়িটা হচ্ছে যে একটা গাড়ি আপনারা দেখেছেন যে রমাদা এবং তার সঙ্গে ওই রাজেশ শর্মা, এই যে টিমটা, রতন সরকেল, যারা বদমাইশ, তারা ওই গাড়িটায় করে যেতে আসতো, যার সামনে একটা কাঁকড়া বিছে লাগানো। এই কাঁকড়া বিছেটা কিন্তু প্লান্ট করা। আর ওই ভিনটেজ গাড়িটা মানে তখন ছবির যা বাজেট, তাতে করে সেই ভিনটেজ গাড়িটা অ্যাফোর্ড করার ক্ষমতা অন্তত পাতাল ঘর ছবির ছিল না। তো কিভাবে কি ব্যবস্থা হবে, তো অনেক কষ্ট করে একটা গ্যারেজে একটা ওরকম ভিনটেজ গাড়ি পড়েছিল, এবং সেই গাড়িটাকে অনেক কষ্ট করে টিপিয়ার করে সাজিয়ে গুছিয়ে সেটাকে দাঁড় করানো হয়েছিল। এবং কোনো রকমের দাঁড় করানোর পর সেই গাড়িটা এমনই 1 কিলোমিটার যেতে সে 4 লিটার তেল খায়। তো এই গাড়ি যদি নিয়ে আসতে হয় পাতালঘরের অর্ধেক বাজেট শেষ হয়ে যাবে, মানে বোলপুরে আর কি, যে কারণে তাকে আবার আর একটা গাড়ির ওপরে চাপিয়ে সেই গাড়িকে নিয়ে আসা হয়েছিল, এবং নিয়ে আসার পরে সেই গাড়িকে সাজিয়ে গুছিয়ে পালিশ টালিশ করে তাতে শুটিং হয়েছিল।
তো যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে একটা সিকোয়েন্স ছিল যে আমরা যখন মনু মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলাপ হয় অপয়ার সঙ্গে, তো মনু মুখোপাধ্যায় বলছেন, বাবারা কি গায়ে নতুন এলেন? আমরা হ্যাঁ, কি ব্যাপার বলুন তো, সবাই চোখ বেঁধে বেঁধে সব চলে যাচ্ছে। এই বলছি ওনাকে, বলে হ্যাঁ, আমাকে সবাই এখানে গোবিন্দ অপয়া বলেই জানে। হ্যাঁ, আমাকে দেখে ভয় পাচ্ছে, হ্যাঁ বিপদ হয়ে যাবে, সেই কারণে সবাই চোখ বেঁধে বেঁধে যাচ্ছে। এই বলতে বলতে যাচ্ছে। তো যখন যাচ্ছে সেই সময় রমাদাদের গাড়িটা আসছে এবং বেসিক্যালি আমাদের ধাক্কা দেওয়ার জন্যে কিন্তু বা চমকাবার জন্যে আসছে, এবং তারা এসে জাস্ট আমার গায়ের পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে। তো আমি সেটা দেখি যে আমার যেহেতু সাথে রয়েছে ভাইপো, তো তো কেতো বলে ওকে টেনে নিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে আসি, নইলে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। এই সিকোয়েন্সটা যখন হচ্ছে সেই সময় ওই গাড়িটা যে আসছে যখন, तो आमी ड्राइवर को बोलेছিলাম, भाई साहब एक काम कीजिएगा आप, जब गाड़ी आएगा ना तब जस्ट एक काम कीजिएगा, जब देखिएगा एकदम नजदीक आ गए तो एक हॉर्न मार दीजिएगा। हॉर्न पता होते ही बस मैं मतलब अवेयर हो जाऊंगा ना, मैं तो रेडी हो जाऊंगा, तो फिर मैं देखूंगा, देख के बच्चा को हटा लेंगे। এবার আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, গাড়িটা আসছে, আওয়াজটা আমি পাচ্ছি গাড়ি আসার, ঘো করে এগিয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু আমি দেখছি হর্নটা দেবে কখন, তাহলে আস্তে আস্তে তো একদম এমন সময় এসে কাছে এসে গেছে যে আমার মনে হচ্ছে এইবারে নিশ্চয়ই হর্নটা দেবে, কিন্তু তারপরে দেখি চুপ করে আমার হাতে একটুখানি লাগলো, কাচ করে লাগলো গাড়িটা, যে আমি তখন কেতো বলে সরিয়ে গেলাম। শটটা অত্যন্ত ভালো হয়ে গেল, যা হওয়ার কথা ছিল না, কারণ গায়ে লাগার তো কথা নয়, গায়ের পাশ দিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার যাই হোক কিছু অ্যাক্সিডেন্ট হয়নি, আমি সরিয়ে নিলাম। তো সবাই খুব বাহ বাহ দারুণ হয়েছে মুক্ত সুকান্ত, না আমি একটু এরকম করে দিয়েছিলাম, সবাই বলে কি হলো, কেটে গেল নাকি, ফেটে গেল না, আমি কিছু হয়নি, না ঠিকই আছে, রয়ে গেল। আমি ड्राइवरটাকে পরে जिसको क्या हुआ भैया, आपको मैंने बताया हॉर्न देने के लिए, आप हॉर्न दिया नहीं। बोले दादा मैंने दिया था, बजा नहीं। বোঝো ঠেলা, ও গাড়িরও তো তেমনই অবস্থা, ও দিয়েছিল কিন্তু বাজেনি, তার কি করা যাবে, যাক সে শটটা সুন্দরভাবে হয়ে গেল। এরকম বহু বহু আরো মজার মজার এক্সপিরিয়েন্স, যার মধ্যে একটি এক্সপিরিয়েন্স বলে আপনাদের কাছ থেকে আজকের মতো অব্যাহতি নেব। সেটা হচ্ছে, একটা বড় ক্যারেক্টার করলে প্রত্যেক শিল্পীকে একটা অনুরোধ করা হয় যে তুমি একটু কন্ট্রিবিউট করো, যে লাস্ট দিন যে ক্যাম্পফায়ার হবে সেই ক্যাম্পফায়ারে একটু খাওয়া দাওয়া এই সেই হয় সব, তো মানে খানা পিনা যাকে বলে সবই হয়। সেখানে ওই ক্যাম্পফায়ারে আমরা টাকা কন্ট্রিবিউট করি সবাই মিলে। তো এই কন্ট্রিবিউট করার মধ্যে একটা বিষয় থাকে যে যে যেরকম একটা ক্যারেক্টার করে তাকে সেই রকম একটু টাকাটা দিতে হয় আর কি। তো আমি যেহেতু একটা বেশ মলাট পাঠ করছি, বিপ্লব দা আমার পেছনে লেগে গেল, এই যে খরাজ মুখার্জি পাঠ তো করছো, হ্যাঁ তো এখানে জানো তো ক্যাম্পফায়ারে ভাই টাকা পয়সা দিতে হয়। আমার তখন সত্যি কথা বলতে সেরকম বিশাল কোনো টাকা দেওয়ার মতন ক্ষমতা ছিল না। এবার তখন বলল যে দেখো কি দেবে, দেখো এই সুধা, সুধা ছিল আমাদের প্রোডাকশনের একজন হেড, বলে হ্যাঁ দাদা, ওর কাছে টাকা বুঝে নাও। তো আমি আর কি করি, একটা এতদিনের শুটিং চলছে, তো আমি তৎকালীন দিনে অন্তত আজ থেকে এত বছর আগের কথা, আমি 1500 টাকা দিয়েছি সেদিন বিপ্লবদার লাস্ট দিন শুটিং এ। বলে আমরা তো সবাই দিয়ে দিয়েছি। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, ঠিক আছে, না আমি 1500 টাকা দিলাম। এবার বিপ্লবদা সিনটা শেষ করে বিপ্লবদা সবাইকে বাই 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 করে চলে গেলেন। সুদাদা বলল, ও দাদা তুমি 1500 টাকা দিলে তো? বিপ্লবদা তো 300 টাকা দিয়ে চলে গেল। চিন্তা করো, বিপ্লবদা তো আচ্ছা বোকা বানানো আমাকে, আমি একদম বোকা বনে গেলাম। যাই হোক, এগুলো সমস্ত ছিল ভালোয় মন্দয় হাসিতে, আরো নানান রকম খাটা খাটনিতে সব কিছুই ছিল, কিন্তু তার মধ্যে শুটিংটি ভারী চমৎকার করে আমরা করেছিলাম। এবং সত্যি কথা বলতে যে হোটেলে যারা ছিল তারা সবাই আমাদের সঙ্গে ভীষণ বন্ধু হয়ে গেছিল, এবং আমরা যা খেতে চাইতাম তা আমাদের ব্যবস্থা করে দিত, বাড়ির থেকে বড়ি এনে খাওয়াতো, আরো সব নানান রকম জিনিসপত্র আমাদেরকে খাওয়াতো। এমনি করে পাতালগড়ের শুটিং শেষ হলো। পাতালগড় শুটিং শেষের পরে কতগুলো ঘটনা আপনাদের অতি অবশ্যই জানানো দরকার। যে বড় দুর্ভাগ্য আমাদের যে চিন্ময় বাবুর এত কষ্ট করে তাকে এই চরিত্র শেখানো, এত কিছু,
যেখানে ওনাকে আমি বলছি যে ডায়লগটা বলুন, বল পারবো না, পারবো না, বলে উনি যে ডায়লগটা বলেছেন বা এগুলো সমস্ত, ওনার সে ডায়লগ আমরা শুনতে পেলাম না ওনার গলায়। যার গলায় শুনতে পেলেন সেটা খরাজ মুখার্জি। আমি এই পাতালগড় ছবিতে আমি আমার নিজের চরিত্র ডাবিং করেছি, ওই দাদার চরিত্র চিন্ময়দার চরিত্র ডাবিং করেছি, এছাড়াও অনেক কটা ক্যারেক্টার ডাবিং করেছি। তার মধ্যে একটি পুরুত মশাই ছিলেন ডাকাতের দলে, সেই পুরুত মশাইয়ের ক্যারেক্টার ডাবিং করেছি, আর অনেকগুলো ছোট ছোট ক্যারেক্টার ডাবিং করেছি। অভিজিৎ গুহ অর্থাৎ দাদুর এই অসাধারণ একটা প্রচেষ্টা, ব্ল্যাক ম্যাজিকের মানে অর্জুন গৌরী সারিয়া এবং দাদুর এই অসামান্য ছবি আমরা দেখেছি, আবার দেখব, এবং আশা করি যে অন্তত আমরা দাদুর অন্তত জীবদ্দশায় সে যেন আরো সুন্দর ছবি করতে পারে, বড় ছবি করতে পারে, এটা আশা করে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অতি অবশ্যই দেখতে থাকুন খরাজ খাজানা।